কিছু কথা, কিছু কাজ, কিছু ঘটনা সাবজেক্ট বা কর্তা নিজে সম্পূর্ণ করে থাকে, আবার কিছু কাজ, কিছু ঘটনা অন্যের দ্বারা সম্পূর্ণ হয়ে থাকে। এই ধরনের কথা, কাজ, ঘটনা, প্রকাশ ভঙ্গিকে মূলত ভয়েস বা বাচ্য বলে। ভয়েস দুই প্রকার, অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ। গত ক্লাসে আমি যে পর্যন্ত পড়িয়েছিলাম আজকে ঠিক সেইখান থেকে শুরু করব। তো প্রথমে আমি এখানে ডেফিনেশনটা আপনাদের একটু দিয়ে রাখলাম। ডেফিনেশনটা কি হবে? ডেফিনেশন অর্থাৎ যেটি সংজ্ঞা রয়েছে, সংজ্ঞাটি আছে: কিছু কাজ, কিছু কথা, কিছু ঘটনা সাবজেক্ট নিজে সম্পূর্ণ করে, আবার কিছু কাজ বা কিছু ঘটনা অন্যের দ্বারা সম্পূর্ণ হয়ে থাকে। এই ধরনের কথা, কাজ বা ঘটনা প্রকাশভঙ্গিকে মূলত ভয়েস বা বাক্য বলে। ভয়েস হচ্ছে দুই প্রকার। কয় প্রকার বলেন তো? দুই প্রকার। একটি হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, আর একটি হচ্ছে প্যাসিভ ভয়েস। তো অ্যাক্টিভ ভয়েসটা কেমন হয়? যেখানে কর্তা নিজে কাজ করে, যেখানে কর্তা সক্রিয় থাকে, তাকে অ্যাক্টিভ ভয়েস বলে। অ্যাক্টিভ ভয়েসটি কর্তা প্রধান হয়। যেমন আমি এখানে একটি বাক্য লিখেছি, হি রিডস আ বুক। এই জায়গাটা একটু খেয়াল করবেন। এখানে আমি লিখেছি হি রিডস আ বুক, সে একটি বই পড়ে বা সে বই পড়ে। এই জায়গাটায় কি হচ্ছে আমার সাবজেক্ট, কে বই পড়ে, সে বই পড়ে। অর্থাৎ এইখানে সাবজেক্ট হচ্ছে হি অর্থাৎ সে। তো এখানে আমরা কিভাবে বুঝবো যে কি অ্যাক্টিভ ভয়েস? কারণ এই বাক্যে সাবজেক্ট সক্রিয় রয়েছে। সাবজেক্ট কিন্তু এখানে সক্রিয়, সে কিন্তু এখানে নিজে নিজে কাজটা করছে, বই পড়ার কাজটা করছে কে? সে। যদি বলা হয় সুমনা গোস টু মার্কেট, সুমনা বাজারে যায়। যদি বলা হয় করিম, করিম ড্রাইভস আ কার, করিম একটি গাড়ি চালায়, এখানে করিম হচ্ছে গাড়ির চালক। অর্থাৎ এই বাক্যটি সম্পাদন হচ্ছে কার দ্বারা? করিমের দ্বারা। তো এই বাক্যটি হচ্ছে এখানে অ্যাক্টিভ ভয়েস। কিন্তু যদি বলা হয় গাড়ি চালানো হয় করিমের দ্বারা, বাক্যটি আমি একটু ঘুরিয়ে ইনডিরেক্টলি বললাম, গাড়ি কি করা হয়? করিমের দ্বারা চালানো হয়। তো এই জায়গাটুক কিন্তু আমার এখানে কর্তা কিন্তু সরাসরি নেই, নিষ্ক্রিয় আছে। তো এখানে এটাকে বলা হচ্ছে প্যাসিভ ভয়েস। কি বলা হচ্ছে বলেন তো? প্যাসিভ মুড, প্যাসিভ ভয়েস। তো এই প্যাসিভ ভয়েস এবং অ্যাক্টিভ ভয়েসের পার্থক্য শুধু সাবজেক্ট বা কর্তাকে নিয়ে, অন্য কোথাও কিন্তু নয়। তো এখানে আমরা কিভাবে দেখলাম? যে বাক্যে কর্তা রয়েছে সক্রিয় সেটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, আর যে বাক্যের কর্তা সক্রিয় নেই সেটি হচ্ছে প্যাসিভ ভয়েস। আমরা দেখেন সেই মেইন ইম্পর্টেন্ট বিষয়গুলো একটু ডিসকাস করে আমরা গতকাল যেখানে শেষ করেছিলাম সেই জায়গা থেকে আমরা শুরু করব। লক্ষণীয় উপরে তিনটি বাক্য রয়েছে প্যাসিভ ভয়েস। এখানে এ বুক ইজ রেড বাই হিম, আ পিকচার আর ড্রন বাই হার, দি ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই ইউ। কেননা প্রথম বাক্যের সাবজেক্ট এ বুক কিছুই করছে না, বরং বইটিকে পড়া হচ্ছে অন্যের দ্বারা। দ্বিতীয় বাক্যে এ পিকচার কিছুই করছে না, বরং একটি ছবিকে আঁকা হচ্ছে অন্যের দ্বারা। তৃতীয় বাক্যে দি ওয়ার্ক কিছুই করছে না, বরং কাজটিকে করা হচ্ছে অন্যের দ্বারা। ভয়েস চেঞ্জিং এর ক্ষেত্রে দুইটি গুরুত্বপূর্ণ তথ্য কি কি? প্যাসিভ ভয়েস অবশ্যই টেন্স অনুসারে বি ভার্ব বসে। এটা আপনাদের মনে আছে তো? দেখেন আমি কিন্তু এতদিন আপনাদের একেবারে প্রাইমারি লেভেলের ক্লাসগুলো নিয়েছি, আজকে থেকে কিন্তু ক্লাসটা একটু কঠিন হবে, সামান্য একটু কঠিন মনে হবে। কারণ এই ভয়েস চেঞ্জটা না জানলে কিন্তু আমাদের গ্রামারের আমরা অনেক পিছিয়ে পড়বো। এবং কিছু কথা আপনাদেরকে বলেছিলাম যে কথাগুলো আমরা অ্যাক্টিভে বলতে পারি না, সেই কথাগুলো প্যাসিভে বলতে হয়। এবং প্যাসিভ করতে গেলেই কিন্তু আমাদের সেখানে ভয়েস চেঞ্জ অবশ্যই জানা দরকার। ভয়েস চেঞ্জ না জানলে আমরা এগুলো করতে পারবো না। তো এই ভয়েস চেঞ্জটা কিভাবে আমরা করবো? ভয়েস চেঞ্জের রুল না জানা থাকলে তো হবে না। তো সেই রুল গুলো নিয়ে আজকে আমরা কথা বলবো, এবং এই ভয়েস চেঞ্জের পরে আরো কিছু কিছু বিষয় আমরা দেখবো। তো আজকের ক্লাসটা বেশিরভাগ সময় জুড়েই থাকবে এই ভয়েস চেঞ্জের উপরে। আমার কথাগুলো কি ভালোভাবে সবাই শুনতে পারছেন? আচ্ছা, কোশ্চেন থাকলে একটু পরে করবেন, একটু পড়িয়ে নি আগে। আচ্ছা, স্ক্রিনটাও সবাই নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। তো দেখেন এই জায়গাটায় আমি কি বলেছি, এখানে আমাদের কিছু রুল সম্পর্কে বলেছে, সেই রুল গুলা কি কি আমরা একটু দেখি। বলেছে প্যাসিভ ভয়েসে অবশ্যই টেন্স অনুসারে বি ভার্ব প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। শুধুমাত্র ট্রানজিটিভ ভার্ব, কি বলেন তো? শুধুমাত্র ট্রানজিটিভ ভার্ব, ভার্ব প্লাস অবজেক্টের টেন্স ভয়েস চেঞ্জ হয়ে থাকে। শুধুমাত্র ট্রানজিটিভ ভার্ব অর্থাৎ ভার্ব প্লাস অবজেক্টের ভয়েস চেঞ্জ হয়ে থাকে, মনে রাখবেন কিন্তু। ভার্ব প্লাস অবজেক্টের ভয়েস চেঞ্জ হয়ে থাকে। অ্যাক্টিভ থেকে পাসিভ করার নিয়ম, এই রুল গুলো আমি দেখেছিলাম, এখানে বক্স গুলো পড়িয়েছিলাম। তো আজকে আপনাদের কিছু বিষয় একটু দেখাবো। আমি কোন পর্যন্ত ছিলাম আপনারা কি কি একটু বলতে পারবেন? আমি ছিলাম হচ্ছে
আচ্ছা, দাঁড়ান একটু admit করে নি। জাস্ট ওয়েট এ বিট। এই যে আমি এই বক্সটি আপনাদের মোটামুটি একটু পড়তে বলেছিলাম, এই বক্সটা নিশ্চয়ই আপনারা একটু পড়েছেন। এরপর এখানে আমরা দেখবো, এটাও আপনাদেরকে মোটামুটি আমি একটা ধারণা দিয়েছিলাম। নোট: সকল মডাল ভার্ব ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, হ্যাভ টু, বি, গোয়িং টু, ওয়াট টু, এটসেট্রা, এরপর প্যাসিভ ভয়েসের একটি ভার্ব বি ভার্ব যুক্ত হয়। প্যাসিভ ভয়েসের একটি ভার্ব যুক্ত হয়, সেই ভার্বটির নাম হচ্ছে বি ভার্ব। কি যুক্ত হয় বলেন তো? বি ভার্ব। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট ও ফিউচার পারফেক্ট কন্টিনিউ, এই চারটি ভয়েস চেঞ্জের, মানে এর ভয়েস চেঞ্জ, এই টেন্সের ভয়েস চেঞ্জ হয় না বললেই চলে। সেই চারটি কি কি আপনাদের কি মনে আছে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স ও ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই চারটি টেন্সের প্যাসিভ হয় না বললেই চলে। এই চারটি টেন্স কি কি আপনারা একটু আমার সঙ্গে কাইন্ডলি একটু বলবেন। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স এন্ড ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই চারটি টেন্সের প্যাসিভ হয় না বললেই চলে। এই চারটি টেন্সের কি হয় না? প্যাসিভ হয় না বললেই চলে। টেন্স বেসড ভয়েস চেঞ্জ, দেখেন, টেন্স বেসড, টেন্স এর থেকে কিভাবে আসছে? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডেফিনিট, ইনডেফিনাইট বলবেন না। আপনারা এটা প্রত্যেকের মোবাইলে ডিকশনারি নামানো আছে না, ডিজিটাল যে অ্যাপস, ওখানে দেখবেন ইনডেফিনিট, ইনডেফিনিট। আমরা অনেকে এক্সট্রা ভাবে একটু বাড়িয়ে বলি ইনডেফিনাইট। আমরা কারেক্ট প্রোনাউন্সিয়েশন গুলো শিখবো। এখানে আপনারা অনেকেই আছেন আইএলটিএস করে বিদেশ যেতে চাচ্ছেন, বিভিন্ন কান্ট্রিতে ঢুকতে চাচ্ছেন পড়ালেখার জন্য, কেউ ওয়ার্ক পারমিটের জন্য, আরো বিভিন্ন পারপাজে। তো এখানে আমাদের প্রোনাউন্সিয়েশন গুলো কিন্তু এখান থেকে কারেক্ট করে যেতে হবে। তা না হলে আপনি এয়ারপোর্টে নেমেই কিন্তু সেখানে ঝামেলায় পড়ে যাবেন। এখানে আমি আপনাদের দুইটা জিনিসের একটু আজকে একটু ব্যবহার শিখাই। এই জায়গাটা একটু দেখেন, প্রোনাউন্সিয়েশন ভুল হলে কি হয়। এই জায়গাটা আমি দেখালাম SHEEP, শিপ। আর একটি লিখলাম SHIP, শিপ। দুটো জায়গা একটু ভালো করে আমরা খেয়াল করি। এটা একটু দেখাবো, আর এটা একটু দেখাবো। দেখেন আমি এখানে লিখেছি SHEEP। কি লিখলাম বলেন তো? SHEEP। আর নিচে একটু লিখেছি SHIP, SHEEP শিপ। আর একটি রয়েছে SHIP শিপ। দুইটার উচ্চারণ কি হবে সবাই একটু ভালোভাবে নিবেন। এখানে SHEEP, এইটা যেহেতু এখানে ইটা ডাবল রয়েছে, দ্বিত্ব অর্থাৎ দুইবার রয়েছে, তো এইটার উচ্চারণও কিন্তু আমরা একটু দীর্ঘ সময় ধরে বলবো, শিপ। এটা কিন্তু আমরা কি বলবো এখানে, আমি যদি এককভাবে এই শব্দটা, এই ওয়ার্ডটা উচ্চারণ করি, তখন আমার উচ্চারণটা কি হবে? শিপ। বাট এইটা যদি আমি বলি নিচের সেকেন্ড অপশনে SHIP, অর্থাৎ এটাকে দ্রুত বলতে হবে শিপ, শিপ, শিপ। দেখেন এই SHEEP, এই শিপ, অর্থাৎ আমরা যখন দ্রুত বলে যাই তখন এটার উচ্চারণ কিন্তু আমরা শিপ বলি, শিপ। কিন্তু এটা উচ্চারণ, এটা বাংলা লেখার সময় কি লিখতে হবে? তালব্যস্বয় দীর্ঘী প, শিপ। বাট নিচেই যখন আমরা এটা লিখবো তখন হবে SHIP, শিপ। তো এই দুইটার প্রোনাউন্সিয়েশন যদি আমরা দুটোই যদি একই রকম বলে ফেলি, তো ফরেন কান্ট্রিতে তারা কিন্তু বুঝবে না। বিভিন্ন সময় আমাদেরকে বিভিন্ন ফরেনারদের সাথে কথা বলা লাগে। যেমন এখানে আপনারা বাডি টক রয়েছে, এপিসোডেন্ট রয়েছে, হ্যালো ইংলিশ রয়েছে, বিভিন্ন অ্যাপস গুলো আপনারা একটু ইনস্টল করবেন। তো এখানে ইনস্টল করার পরে দেখবেন আপনার মতো যারা ইংলিশ শিখতে চাচ্ছে, স্যার তো আপনাদের ফ্রি ক্লাস গুলোতে এগুলো বলেছিল, আমাদের মতো যে কান্ট্রি গুলা রয়েছে, বা যেসব কান্ট্রি থেকে আপনার মতো আমার মতো যারা ইংরেজি শিখতে চায়, এখানে আপনি বিভিন্ন লোকের সাথে কথা বলতে পারবেন, তাদের সঙ্গে আপনারা স্পিকিং করবেন। বা আপনাদের যদি কোনো রিলেটিভ ফরেন কান্ট্রিতে থাকে, তো তাদের সঙ্গে কথা বলে দেখবেন যে এই ইংলিশ গুলা, এই উচ্চারণ গুলো কিন্তু আমরা খুব ভালোভাবে শিখতে পারবো। তো আমার মূল কথা হচ্ছে যে এখানে কি বলছিলাম, এখানে এই প্রোনাউন্সিয়েশন গুলো আমাদের কিন্তু ইনডেফিনিট, সরি, যে জায়গাটি নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, যে এখানে একটা কথা আসছিল যে ইনডেফিনিট, এই যে প্রেজেন্ট ইনডেফিনিট, এই উচ্চারণ গুলো কিন্তু আমাদের এখন থেকে সঠিক করতে হবে। আপনারা যে আইএলটিএস দিবেন, আইএলটিএস যখন আপনারা
মক টেস্ট দিবেন, ভাইবা দিবেন, তখন আপনার বেশি করে কিন্তু প্রোনাউন্সিয়েশন গুলো লক্ষ্য করবে। ব্রিটিশ কাউন্সিল থেকে যারা ট্রেনিং প্রাপ্ত তারা কিন্তু এগুলা লক্ষ্য করবে। এই প্রোনাউন্সিয়েশনের উপরে কিন্তু আমাদের ক্লাস নেওয়া হয়েছে, স্যার একবার নিয়েছে, আমিও একবার নিয়েছি। স্যারের বইটা যারা পেয়েছেন তারা সেকেন্ড চ্যাপ্টারটা একটু পড়ে দেখবেন। দ্বিতীয় চ্যাপ্টারে কিন্তু এখানে এই প্রোনাউন্সিয়েশনের উপরে বিস্তারিত কিন্তু আলোচনা দেওয়া আছে। অ্যাক্টিভ এ গঠন সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট কি হবে বলেন তো? অ্যাক্টিভে গঠন হবে সাবজেক্ট প্লাস ভার্ব অন প্লাস অবজেক্ট। প্যাসিভে গঠন কি হবে? অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম, যেমন এম ইজ আর ভি থ্রি প্লাস বাই প্লাস সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। অ্যাক্টিভে কি আছে? আইট রাইস। প্যাসিভে কি হবে? রাইস ইজ ইটেন বাই মি। ভালো করে লক্ষ্য করবেন, অ্যাক্টিভে সাবজেক্টের গঠন প্রণালী কি হবে? সাবজেক্ট প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট। অর্থাৎ এইটার গঠন প্রণালী দেখেন, এই যে অ্যাক্টিভে এখানে কি আছে, আমি উপরে যা বলেছি ঠিক সেই জিনিসগুলাই আছে। আইট রাইস, এখানে কি লিখেছি? হাইট রাইস। তো এইখানে আমরা গঠন প্রণালী কি লিখবো বলেন তো? এই জায়গাটার গঠন প্রণালী আমরা কি লিখবো? হাইট রাইস। এখানে কি লিখেছি? সাবজেক্ট প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট। কি হবে? সাবজেক্ট প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট। এখানে কি হলো? অ্যাক্টিভে হাইট রাইস। কি হবে বলেন? হাইট রাইস। তো এটা কি আছে? সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। এখানে কি হলো? আই হচ্ছে সাবজেক্ট, ইট হচ্ছে ভার্ব, রাইস হচ্ছে অবজেক্ট। অর্থাৎ এখানে সাবজেক্ট প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট। এই বিষয়গুলো কিন্তু আপনারা একটু দ্রুত ক্যাচ করবেন, আমি যে বিষয়গুলো বলছি সবাই একটু ভালোভাবে নেওয়ার চেষ্টা করবেন, দেখবেন ক্লাসটা অনেক সহজ হবে। আমি যা যা বলছি, যা যা দেখাচ্ছি, কারো কি দেখতে বা শুনতে কোনো সমস্যা হচ্ছে? সুন্দর। এবং আমি যে কথাগুলো বলবো আমার সঙ্গে সবাই একটু বলার চেষ্টা করবেন। আমি হয়তো আনমিউট করে আপনাদের পড়াচ্ছি, কিন্তু আমি যখন দেখবেন আমি যে বলি, আমি যে কথাগুলো বলি আমি যে কথাগুলো বলি এই কথাগুলো আপনারা আমার সঙ্গে সঙ্গে বলবেন। আমি তো এখন আনমিউট করে রেখেছি, কিন্তু আমি যেভাবে বলছি এইভাবে বলবেন। যেমন আইট রাইস, এটার গঠন প্রণালী কি আছে? সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। যেমন আইট রাইস, আমি ভাত খাই। তো প্যাসিভে কি হয়ে যাবে? রাইস ইজ ইটেন বাই মি। প্যাসিভে এটা কি হবে বলেন তো? রাইস ইজ ইটেন বাই মি। ভালো করে খেয়াল করবেন, রাইস ইজ ইটেন বাই মি। তো এখানে কি আছে? এখানে প্যাসিভের গঠন প্রণালী কি হবে? সবাইকে আমি খুব সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি, দেখেন। এখানে অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম, এটা কেমন কথা হয়ে গেল? এইখানে দেখেন, এই বাক্যের এখানে অবজেক্ট ছিল রাইস। প্রথমে দেখেন আইট রাইস, এই রাইসটা অবজেক্ট। তো বলছে এই অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম হয়ে যাবে, এই রাইসটা কিন্তু এই জায়গায় প্রথম বাক্যে অবজেক্টের জায়গায় বসেছে, এটা সাবজেক্টের জায়গায় চলে আসলো। রাইস প্রথমে বসেছে প্যাসিভ ভয়েসে, কি বসেছে বলেন তো? এই রাইস কিন্তু অবজেক্ট ছিল, এখানে সাবজেক্ট হয়ে গেল। অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম প্লাস এম ইজ আর, অর্থাৎ আমরা জানি ভয়েস চেঞ্জে একটি বি ভার্ব বসবে। তো রাইসের পরে বসেছে ইজ, রাইসের পরে কি বসেছে বলেন? ইজ। এই জায়গাটা ভালো করে খেয়াল করেন, আমি হাইলাইট করে দিয়েছি। যারা ল্যাপটপ, ডেস্কটপ অথবা ফোনে ক্লাস করছেন সবাই একটু খেয়াল করবেন। দেখেন এখানে কি আছে, একটু বড় করে দেই। এখানে রাইস প্রথমে বসেছে, রাইস, তারপর কি আছে? অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম প্লাস অ্যামিজার প্লাস ভি থ্রি। দেখেন এই বাক্যে একটি ভার্ব আছে ইট, ইটের ভি থ্রি বসেছে ইটেন। ইটের ভি থ্রি কি বসলো বলেন তো? ইটের ভি থ্রি হচ্ছে ইটেন। তার পরবর্তীতে কি আসে? তারপরে বাই প্লাস সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, এখানে বাই বসেছে, এবং আই নামক যে সাবজেক্ট আছে এর অবজেক্টিভ ফর্ম বসেছে মি। এর অবজেক্টিভ ফর্ম কি বসেছে বলেন তো? মি। অর্থাৎ কি হয়ে গেল? এই কালারটা অনেকের দেখতে সমস্যা হয়, এটাও গ্রিন কালার করে দিলাম। রাইস ইজ ইটেন বাই মি, অর্থাৎ এখানে আই হচ্ছে সাবজেক্ট, সেই সাবজেক্টটা শেষে চলে যাবে, এখানে প্রথমে রাইস আনতে হবে। রাইসটা অবজেক্টের জায়গায় আছে অ্যাক্টিভ ভয়েসে, প্যাসিভ ভয়েসে এটি কিন্তু সাবজেক্টের জায়গায় আসবে। আপনারা যারা ভয়েস আইএলটিএস দিবেন, আজকে এই প্রাথমিক লেভেল থেকে ভয়েস শুরু করেছি, ভালোভাবে খেয়াল করবেন, দেখবেন আপনাদের যার যে জড়তা আছে সব জড়তা কিন্তু কেটে যাবে। রাইস ইজ ইটেন বাই মি, অর্থাৎ অবজেক্টটা সাবজেক্ট হবে, তারপর একটি বি ভার্ব আসবে, তারপরে অ্যাক্টিভ ভয়েসে যেটি মূল ভার্ব আছে তার ভি থ্রি বসবে, প্লাস বাই বসবে, প্লাস এই আই হচ্ছে সাবজেক্ট, এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি বসবে। এখানে উপরে দেখেন এই বক্সের ভিতরে এখানে কি দেওয়া আছে, এই যে এখানে কিভাবে চেঞ্জ হয় আই থেকে মি, এই বক্সটা একটু ভালো করে সবাই খেয়াল করেন। এই জায়গাটায় কি আছে বলেন তো? এই জায়গাটা আছে দেখেন আই থেকে মি, দে থেকে দেম, উই থেকে আস, ইউ থেকে ইউ। এই পরিবর্তনগুলো কিন্তু আমাদেরকে একটু ভালো করে লক্ষ্য করতে হবে। এই পরিবর্তনগুলো আমাদেরকে একটু মনে রাখতে হবে। কেন মনে রাখতে হবে? এই যে এখানে আমরা যখন পরিবর্তন করব, আইট রাইস, এটা কি হয়ে যাবে? রাইস ইজ ইটেন বাই মি। এটা কি হলো? রাইস ইজ ইটেন বাই মি। অর্থাৎ এইখানে আমি যে বিষয়গুলো আপনাদেরকে বুঝাচ্ছি,
আপনারা কি মোটামুটি সবাই বুঝতে পারছেন? আজকের এই ভয়েস চেঞ্জ এটা কিন্তু একটু অ্যাডভান্স লেভেলের ক্লাস হবে, এটা নিয়ে কেউ মন খারাপ করবেন না। সব বিষয়গুলো আমি কিন্তু যেভাবে ভেঙে ভেঙে বুঝাই দেই, এই বিষয়গুলো কিন্তু আপনাদের আমি খুব সুন্দর করে বুঝিয়ে দিব। এবং ভয়েস চেঞ্জ খুবই সহজ, আপনাদেরকে শুধু একটু মনোযোগী হতে হবে। আমি যে কথাগুলো বলবো এগুলো একটু পালন করবেন, এবং আমার ক্লাসটাও পরবর্তীতে একটু দেখবেন। কোনো কিছুই কঠিন হবে না। কেউ কিছু বলবেন? বুঝিনি। আচ্ছা, ওইটা ওইটা আপনারা পরে পাবেন, সমস্যা নেই। আজকে আমার ক্লাসটা করেন, অত আমি বলছিলাম না, রবিবার থেকে সম্ভবত স্যারের ক্লাসগুলো পাবেন, আজকে শনিবার। তো আজকে আমরা যারা এখানে যারা জয়েন করেছেন কেউ লিভ নেওয়ার চেষ্টা করবেন না। আচ্ছা দেখেন, আমি একটু পড়িয়ে যাই। তারপরে কি আছে, হি রিডস আ বুক, একই নিয়মে এ বুক ইজ রিটেন বাই হিম। সরি, এখানে একটু ভুল হয়েছে, এখানে স্যার লিখেছে হি রিডস আ বুক, এটা কি হবে বলেন তো? এটা হবে এ বুক ইজ রেড বাই হিম। এই বাক্যটা কি হবে? এ বুক ইজ রেড বাই হিম। এ বুক ইজ রেড বাই হিম। লক্ষণীয় কি কি লক্ষ্য করবেন আপনি? এখানে আপনাকে সামান্য একটু বিষয় লক্ষ্য রাখতে হবে। সেই লক্ষ্য করার জায়গাটা কি? লক্ষ্য করার জায়গাটা হচ্ছে এই জায়গাটা একটু লক্ষ্য করবেন। দেখেন, অ্যাক্টিভ থেকে প্যাসিভে প্রাথমিক। দেখেন, অ্যাক্টিভ থেকে প্যাসিভে প্রাথমিক রুলটি সর্বদা মনে রাখতে হবে। যেখানে বলা ছিল প্যাসিভ করার ক্ষেত্রে অ্যাক্টিভের অবজেক্টের সাবজেক্ট প্লাস টেন্স অনুসারে বিভার প্লাস ভি থ্রি প্লাস অতিরিক্ত অংশ যদি থাকে, প্লাস বাই প্লাস অ্যাক্টিভে যা সাবজেক্ট থাকবে, প্যাসিভে তা অবজেক্ট হবে। অর্থাৎ এইখানে আমি আপনাদের এই জায়গাটা ক্লিয়ার করে দিই, এখানে অনেকেই বুঝতে পারে না যে স্যার এতগুলো সাবজেক্ট অবজেক্ট আবার অবজেক্ট সাবজেক্ট এটা কি বললেন। এখানে আমি বলেছি এই জায়গাটা খেয়াল করেন, এই দুইটা বাক্য, এই দুইটা বাক্য যারা বুঝতে পারবেন তারা কিন্তু ওই কথাগুলো সবই বুঝতে পারবেন। এখানে আমি কি বলেছি একটু দেখেন, এখানে বলেছি আই ইট রাইস। আর এই দ্বিতীয় বাক্যে কি বলেছি? দ্বিতীয় বাক্যে বলেছি যে রাইস ইজ ইটেন বাই মি। অর্থাৎ প্রথম বাক্যে রাইস যেটা অবজেক্ট ছিল, সেটা এই বাক্যে সাবজেক্টের জায়গায় বসেছে। তারপর কি বসেছে? এখানে সাবজেক্ট অনুসারে একটা বি ভার্ব আসবে। প্রত্যেকটা ভয়েস চেঞ্জে বেশিরভাগ জায়গায় একটা বি ভার্ব আসবে, টেন্সের ভয়েস গুলাতে। পরবর্তীতে এখানে মূল ভার্ব যেটা ইট ছিল, এখানে কিন্তু সেটার ভি থ্রি হয়ে গেল ইটেন, পরে বাই বসবে। আর এইখানে যে সাবজেক্ট ছিল আই, এখানে সাবজেক্ট ছিল কি বলেন তো? আই। এই আই সাবজেক্টটা এখানে এসে মি হয়ে গেল। এখানে এসে কি হয়ে গেল দেখেন, মি। কেন মি হলো? আই হচ্ছে সাবজেক্ট, এর অবজেক্টিভ ফর্ম আমার লাগবে। কোন জায়গায় লাগবে? প্যাসিভ ভয়েসে। তো আই থেকে মি হয়ে গেল। সেই কথাগুলো কিন্তু এই কয়েক লাইনে এখানে বলেছে যে অ্যাক্টিভ থেকে প্যাসিভের প্রাথমিক ভুলটি সর্বদা মনে রাখতে হবে। যেখানে বলা ছিল প্যাসিভ করার ক্ষেত্রে অ্যাক্টিভের অবজেক্টের সাবজেক্ট টেন্স অনুসারে বিভার প্লাস ভি থ্রি, অতিরিক্ত অংশ যদি থাকে প্লাস বাই প্লাস অ্যাক্টিভে যা সাবজেক্ট থাকবে, প্যাসিভে তো অবজেক্ট হয়ে যাবে। প্যাসিভে তা কি হয়ে যাবে? অবজেক্ট হয়ে যাবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দেখেন, আমরা একটু ভালো করে কথা বলি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কি আসবে? অ্যাক্টিভের গঠন সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এটা তো আপনারা সবাই জানেন। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী কি? সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কয়েকটা বাক্য, কয়েকটা ইংলিশ বাক্য আপনারা বলতে পারবেন? নিশ্চয়ই পারবেন, কারণ এই টেন্স আপনাদের আমি খুব সুন্দর করে পড়িয়ে এসেছি। এই টেন্সটা আপনারা যত বেশি ভালো পারবেন, এই ভয়েস চেঞ্জটা আপনারা তার থেকে বেশি ভালো পারবেন। অর্থাৎ টেন্স এবং ভয়েস চেঞ্জ আপনাদের খুব ভালো করে জানতে হবে। দেখেন, প্যাসিভের গঠন অবজেক্টের সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস বিং প্লাস ভি থ্রি প্লাস সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। আবার একটু লক্ষ্য করেন কি বলছে। প্যাসিভে দেখেন, প্যাসিভের গঠন অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম, অর্থাৎ এই শেষে যে অবজেক্ট থাকবে এটি প্যাসিভ ভয়েসের সাবজেক্টের জায়গায় এনে বসাতে হবে। আর এই যে অ্যামিজার রয়েছে না, ওই অ্যামিজার বসাবেন, সঙ্গে বিং বসাতে হবে, অতিরিক্ত এইটুকু বসাতে হবে। বিং কিভাবে বসাতে হবে? একটি বিং বসাতে হবে প্লাস ভি থ্রি প্লাস সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, প্লাস সাবজেক্টের কি বসাতে হবে? অবজেক্টিভ ফর্ম। আজকে অনেকেই আমাকে বলেছিলেন, গতদিন বলেছিলেন স্যার ভয়েস চেঞ্জটা ভালোভাবে যাবেন। এখানে আপনারা কিছু ক্যান্ডিডেট রয়েছেন আইএলটিএস দিবেন আমি জানি। তো এই বিষয়গুলো একটু ভালো করে খেয়াল করেন। এই টেন্সের ভয়েস থেকে আমরা আরো কোর্স জিনিস শিখবো, আরো গভীরে আমরা প্রবেশ করব। বড় বড় ভয়েস চেঞ্জ, অ্যাক্টিভ থেকে প্যাসিভ, প্যাসিভ থেকে অ্যাক্টিভ কিভাবে আমরা করব। স্যারের ফ্রি ক্লাস যারা দেখেছিলেন, আমি কিন্তু পাশে বসে থাকি স্যার যখন ফ্রি ক্লাস গুলো নেয়, আমিও স্যারের কাছ থেকে দেখে দেখে শিখি। অনেক বড় বড় বাক্য
কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয়, কিভাবে প্যাসেজ রিড আউট করতে হয়, এই বিষয়গুলো কিন্তু স্যার আপনাদের খুব ভালো করে দেখায়, যেটা দেখেই কিন্তু আপনারা এই ব্যাচে ভর্তি হয়েছেন। তো আমিও আপনাদের ঠিক তদ্রূপ ভাবে ভেঙে ভেঙে বুঝাবো। আমার একটি শর্ত আছে, আমার সঙ্গে থাকতে হবে। ওকে? তো এইখানে কি আছে? এখানে অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম প্লাস অ্যামিজার প্লাস বিং প্লাস ভি3 প্লাস সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। একটু উদাহরণ আমরা লক্ষ্য করি। অ্যাক্টিভে একটি বাক্য রয়েছে, হি ইজ রাইটিং মি আ লেটার। দেখেন, হি ইজ রাইটিং মি আ লেটার, সে আমার কাছে একটি চিঠি লিখছে বা লিখিতেছে। সে আমার কাছে একটি চিঠি লিখিতেছে, এটি কিসের বাক্য বলতে পারবেন? এই বাক্যটি হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এইটার প্যাসিভ ভয়েস কি হবে দেখেন, আপনারা নিজেরা করেন, কিভাবে করবেন। প্রথমে এখানে এই যে এ লেটার, এটি হচ্ছে অবজেক্ট, তো প্যাসিভ ভয়েসে এটি সাবজেক্টের জায়গায় বসলো, অর্থাৎ প্রথমে এ লেটার হলো, তারপরে ইজ বসেছে। কেন ইজ বসবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এম ইজ আর অবশ্যই থাকবে, তো এ লেটার ইজ। দেখেন আমার এখানে রুলের ভিতরে কি বলছে, নিয়মে কি বলছে, আমার যে স্ট্রাকচার রয়েছে সেখানে কিন্তু বিং আসবে। তো এ লেটার ইজ বিং, পরবর্তীতে রয়েছে রিটেন, এ লেটার ইজ বিং রিটেন মি বাই হিম। এ লেটার ইজ বিং রিটেন মি বাই হিম, এটাকে ডাবল অবজেক্টের ভয়েস চেঞ্জ বলে। এটাকে ডাবল অবজেক্টের ভয়েস চেঞ্জ বলে। এই ভয়েসটা অন্য আরেক ভাবে করা যায়। আপনারা কি কেউ বলতে পারবেন? একটু ভালো করে দেখে রাখেন, আমি আপনাদের আনমিউট করে দিচ্ছি, যে পারেন সে একটু রেইজ হ্যান্ড প্রেস করবেন। কিভাবে? হি ইজ রাইটিং মি আ লেটার, এটা আমরা দুই ভাবে করতে পারি। সেই দুই ভাবে কি কি আপনারা কেউ কি বলতে পারবেন? এখানে আমি আপনাদের জন্য একটু আনমিউট করে দিই, একটু বলেন তো এটা কি হবে। এই যে এটা তো দেওয়াই আছে, আরেকটা ভাবে, আরেকটা নিয়ম কিভাবে হবে বলেন। এটা আপনি বলেন, আপনি বলেন এটা আরেক আরেক ভাবে কিভাবে হবে। হ্যাঁ, মি থেকে শুরু, যারা কে বলেছেন অনেক ধন্যবাদ। এটা ডাবল অবজেক্টের ভয়েস চেঞ্জ, এখানে মি হচ্ছে একটি ভয় অবজেক্ট, আর একটি হচ্ছে এ লেটার একটি অবজেক্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ। হ্যাঁ ধন্যবাদ। দেখেন এখানে আমি একটু লিখে দেখাই, আপনারা এটা বুঝতে পারবেন, আমি এটা একটু লিখে দিচ্ছি। তো এখানে আমি একটু আলোচনা করি, আপনারা অনেকেই জানেন, যারা জানেন তারা তো ভালো, আর যারা জানেন না একটু শুনে নেন। যে কোনো বাক্যে অ্যাক্টিভে যদি দুইটা অবজেক্ট থাকে, ওইখান থেকে আপনি যে কোনো একটি নিয়ে আপনি ভয়েস চেঞ্জ, প্যাসিভ ভয়েস গঠন করতে পারবেন। কিন্তু কথা হচ্ছে যে এখানে প্রাণীবাচক অবজেক্টকে আগে দিলে বেশি ভালো হয়, এটি বেটার হয়। কি করতে হবে? প্রাণীবাচক অবজেক্টকে আগে দিতে হবে। প্রাণীবাচক অবজেক্টকে কি করতে হবে বলেন তো? আগে দিতে হবে। যেমন হি ইজ রাইটিং মি আ লেটার, এখানে বস্তুবাচক অবজেক্ট হচ্ছে লেটার। আ লেটার, এটা দেখেন এখানে কি আছে তো বলেন। এটা বস্তুবাচক, চিঠির কিন্তু প্রাণ নাই, এটা প্রাণহীন। তো এ লেটার আগে এনে করেছে, এটাও রাইট। এ লেটার ইজ বিং রিটেন বাই মি। আর পরবর্তীতে যেটা হবে, এটা আমি আপনাদেরকে একটু লিখে দেই, দেখেন এটা হবে। এখানে কিভাবে করব, মি থেকে আনবো, আই এম, BEING, I am being WRITTEN, I am being written a letter, LETTER, I am being written a letter by him, by HIM, অর্থাৎ আমি কি লিখেছি, আই অ্যাম বিং রিটেন আ লেটার বাই হিম, এটাও কারেক্ট। আর এই লেটার ইজ বিং রিটেন মি বাই হিম। যেমন এটার আরো একটা উদাহরণ এখানে দেওয়া যায়, কিভাবে দিবেন বলেন তো। যেমন দি হেডমাস্টার টিচেস আস ইংলিশ, এটা একটু ভালো করে সবাই খেয়াল করেন। দা হেডমাস্টার টিচেস আস ইংলিশ, অর্থাৎ প্রধান শিক্ষক আমাদেরকে ইংরেজি শেখায়। এখানে ইংলিশ একটি অবজেক্ট, আর দা হেডমাস্টার, সরি, দি হেডমাস্টার টিচেস আস একটি অবজেক্ট, আর ইংলিশ একটি অবজেক্ট। তো আজ থেকে এখানে আপনারা উই ধরে করতে পারেন, যেহেতু আজ হচ্ছে প্রাণীবাচক, উই ধরে কিভাবে করবেন, উই আর টট ইংলিশ বাই দা হেডমাস্টার, উই আর টট ইংলিশ বাই দা হেডমাস্টার। আবার ইংলিশ ইজ টট আস বাই দা হেডমাস্টার, এভাবেও আপনারা করতে পারবেন। তো আমরা পরবর্তীতে চলে যাই। পরবর্তীতে দেখেন কম্পাউন্ড অক্সিলারি ভার্ব থাকলে, অ্যাম বিং, ইজ বিং, আর বিং, অস বিং, ওয়্যার বিং যুক্ত সেন্টেন্স থাকলে ইন্টারোগেটিভ আর নেগেটিভ করার জন্য ইজ প্লাস সাবজেক্ট প্লাস বিং হবে। কি হবে বলেন তো?
ইজ প্লাস সাবজেক্ট প্লাস বিং হবে, ইজেন্ট প্লাস সাবজেক্ট প্লাস বিং হবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অ্যাক্টিভের গঠন সাবজেক্ট প্লাস হ্যাজ বা হ্যাভ প্লাস ভি3। এই জায়গাটা আমি আরেকটু বুঝাই দিই। কম্পাউন্ড অক্সিলারি ভার্ব থাকলে এম বিং, ইজ বিং, আর বিং, অস বিং, ওয়ার বিং যুক্ত সেন্টেন্স থাকলে ইন্টারোগেটিভ অর নেগেটিভ করার জন্য ইজ প্লাস সাবজেক্ট প্লাস বিং হবে, ইজ প্লাস সাবজেক্ট প্লাস বিং। আর যখন আপনারা নেগেটিভ করবেন তখন ইজেন্ট প্লাস সাবজেক্ট প্লাস বিং হবে। অর্থাৎ এখানে আমি যে আপনাদের একটি বাক্য কিভাবে পজিটিভ করতে হয়, কিভাবে নেগেটিভ করতে হয়, কিভাবে অ্যাফার্মেটিভ করতে হয়, ঠিক সেই নিয়মগুলো এখানে বলেছে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে আমরা একটু কথা বলবো। কি বলবো? প্রেজেন্ট পারফেক্ট টেন্স অ্যাক্টিভে গঠন হবে সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস ভি3 প্লাস অবজেক্ট। কি হবে? এটা আমরা সবাই জানি, কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ইংলিশ গঠন কি হবে আমরা সেই বিষয়টা একটু ভালো করে লক্ষ্য করব। আমরা কি করব? প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন কি হবে? সাবজেক্ট প্লাস হ্যাজ বা হ্যাভ প্লাস ভি3 প্লাস অবজেক্ট। প্যাসিভে গঠন কি হবে? অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম প্লাস হ্যাজ বা হ্যাভ প্লাস বিন প্লাস ভি3 প্লাস সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। দেখেন, অবজেক্টের সাবজেক্ট প্লাস হ্যাজ বা হ্যাভ প্লাস বিন প্লাস ভি3 প্লাস সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। যেমন রহিম হ্যাজ কমপ্লিটেড হিজ হোমওয়ার্ক, রহিম হ্যাজ কমপ্লিটেড হিজ হোমওয়ার্ক, রহিম তার বাড়ির কাজ সম্পন্ন করিয়াছে। এটা প্যাসিভ কি হবে? হোমওয়ার্ক হ্যাজ বিন কমপ্লিটেড বাই রহিম। দেখেন, হোমওয়ার্ক হ্যাজ বিন কমপ্লিটেড বাই রহিম। এখানে হোমওয়ার্ক ছিল হচ্ছে অবজেক্টের জায়গায়, সেটি কিন্তু আমার সাবজেক্ট হয়ে গেল এই এই বাক্যে। এই বাক্যে দেখেন, এই হোমওয়ার্ক আমি সাবজেক্ট করে ফেললাম, প্লাস এটা কিন্তু আমরা ম্যাথমেটিক্যাল যে টার্ম গুলা করি না, অঙ্ক, দেখবেন এই সে আমাদের ছিল এই যে পরিমিতি বলে, অনেক বড় বড় অঙ্ক, এখানে কিন্তু পার্ট বাই পার্ট করা যায়, ভেঙে ভেঙে বুঝাই দেওয়া যায়। এই বাক্যগুলাও কিন্তু ঠিক তাই, মানে এখানে অঙ্ক যেমন পার্ট পার্ট করে করা যায়, এখানেও ঠিক সেইভাবে আমি বুঝাই দিচ্ছি। দেখেন, এর থেকে সহজ সিস্টেমে আপনি আর কিভাবে বুঝবেন? রহিম হ্যাজ কমপ্লিটেড হিজ ওয়ার্ক, তো এখানে হোমওয়ার্ক, তো এই হোমওয়ার্কটা অ্যাক্টিভের এই জায়গায় আছে, অবজেক্টের জায়গায়। তো আমার নিয়মে বলেছে যে প্যাসিভ ভয়েসে ওই অ্যাক্টিভের অবজেক্টই সাবজেক্ট হয়, তো এই সাবজেক্ট আমি প্রথমে বসিয়েছি হোমওয়ার্ক। আপনারা যারা আইএলটিএস দিবেন এই বাক্যগুলো একটু ভাঙা শিখে যান, ওই বড় বড় বাক্যগুলো ভাঙতে পারবেন। হোমওয়ার্ক, তো পরবর্তীতে এখানে হ্যাজ, এই যে বলেছে অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম প্লাস হ্যাজ বা হ্যাভ বিন হবে, তো হোমওয়ার্ক হ্যাজ বিন বসেছে। কি বসেছে? হোমওয়ার্ক হ্যাজ বিন কমপ্লিটেড বাই রহিম। অর্থাৎ এই অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম প্লাস হ্যাজ বা হ্যাভ প্লাস বিন প্লাস ভি3 প্লাস অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম। বেশিরভাগ জায়গায় আমাদের ভুল হয়, এই জিনিসটা আমরা ধরতে পারি না, অবজেক্টের সাবজেক্ট কি আর সাবজেক্টের অবজেক্ট। অর্থাৎ আপনারা মনে রাখবেন, অ্যাক্টিভের শেষে যে অংশটুকু থাকে, প্যাসিভের সেই অংশটুকু প্রথমে এসে বসে যাবে। অর্থাৎ অ্যাক্টিভে হোমওয়ার্ক শেষে ছিল, এই প্যাসিভে হোমওয়ার্কটা কিন্তু একেবারে প্রথমে বসেছে। তারপরে হ্যাজ বিন বসেছে, কারণ হোমওয়ার্ক থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এখানে একজন বুঝাচ্ছে, একটি কাজ বুঝাচ্ছে। তো হোমওয়ার্ক অর্থাৎ এই, এটা আবার এখানে বুঝতে গেলে কিন্তু অনেকে বলবে স্যার হোমওয়ার্ক তো অনেকগুলো হয়, এটা কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউনের একটি পার্ট। এটা যখন ক্লাস নিতে নিতে ওই জায়গায় যাব, তখন এটা ব্যাখ্যা দিব। তো হোমওয়ার্ক হ্যাজ বিন কমপ্লিটেড বাই রহিম। তো আরো একটু দেখেন এখানে, এই যে আমি এই জায়গায় যেটুকু দেখিয়ে আসছি, এখানে আমি ব্যাখ্যা কিন্তু করিনি। এই যে এখানে কম্পাউন্ড অক্সিলারি থাকলে অ্যামবিং, ইজবিং, আরবিং, এই যে ইজ প্লাস সাবজেক্ট প্লাস বিং, তো ওইভাবে একটা ব্যাখ্যা এখানে দেখানো হয়েছে। এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটি আমরা কি ইন্টারোগেটিভ বাক্য দেখবো। কি দেখবো বলেন তো? ইন্টারোগেটিভ। কি দেখবো? ইন্টারোগেটিভ। যেমন হ্যাভ ইউ টেকেন ইউর ডিনার, হ্যাভ ইউ টেকেন ইউর ডিনার, তুমি কি তোমার ডিনার করেছো, ডিনার খেয়েছো? তখন প্যাসিভে কি হবে? প্যাসিভে দেখেন, এই ডিনার কিন্তু এখানে আবার থার্ড পার্সন বা একজন ধরা হচ্ছে, একটি গণনা করা যায় না যে বিষয়গুলো। তো এখানে হ্যাজ ডিনার, এখানে হ্যাভ ইউ বসেছে কেন? ইউ কিন্তু সবসময় প্লুরাল ধরা হয়, আর হ্যাভটাও কিন্তু এখানে প্লুরাল ভার্ব হিসেবে ধরা হচ্ছে। তো হ্যাভ ইউ টেকেন ইওর ডিনার, তো এইখানে ডিনারের আগে কিন্তু হ্যাজ চলে এসেছে। কেন হ্যাজ চলে এসেছে? কারণ আমার এই সাবজেক্ট অনুসারে কিন্তু ভার্ব বসাতে হয়। সাবজেক্ট অনুসারে কি বসাতে হয়? সামিউন নাহার, আপনি একটু ক্লাসে যদি থেকে থাকেন ভালো করে লক্ষ্য করেন, এখানে আপনি অনেক কোশ্চেন করেছিলেন এই বিষয়ে। হ্যাজ ডিনার বিন টেকেন বাই ইউ, এই যে কোশ্চেন গুলো এখানে, এর উত্তরগুলো কিন্তু আমরা এখানে পেয়ে যাব। কিভাবে পাবো? হ্যাজ ডিনার বিন টেকেন বাই ইউ,
এখানে ডিনার যেহেতু আমরা আনকাউন্টেবল নাউন হিসাবে ধরি, এবং আনকাউন্টেবল নাউনের কিন্তু ভার্ব গুলো সবসময় সিঙ্গুলার হয়। তো হ্যাজ ডিনার বিন টেকেন বাই ইউ, এই বাক্যটা দেখেন প্রথম বাক্য কি করেছি, রহিম হ্যাজ কমপ্লিটেড হিজ হোমওয়ার্ক। এখানে কি করেছি, হোমওয়ার্ক হ্যাজ বিন, হোমওয়ার্ক হ্যাজ বিন, এই বাক্যটা কিন্তু আমার অ্যাফার্মেটিভ থেকে আমি অ্যাক্টিভ প্যাসিভ করেছি। আর এই যে বাক্যটা, এটা কিন্তু আমি ইন্টারোগেটিভের অ্যাক্টিভ প্যাসিভ করতেছি। হ্যাভ ইউ টেকেন ইউর ডিনার, এখানে কি হবে, হ্যাজ ডিনার বিন টেকেন বাই ইউ, অর্থাৎ তোমার দ্বারা কি ডিনার খাওয়া হয়েছে বা ডিনার করা হয়েছে। অর্থাৎ প্রথমে এখানে অক্সিলারি ভার্বটি আসবে, তারপর এখানে যে অবজেক্ট আছে সেই অবজেক্টই বসবে, তারপর বিন বসবে, তারপর বি থ্রি বসবে, তারপর বায়ু, তারপর কি বলবে বলেন তো, বায়ু। অর্থাৎ এইখানে বিষয়টা কিন্তু আপনাদের ভালোভাবে বুঝতে হবে। কি বুঝবেন, এখানে প্রথমে অ্যাক্টিভে একটি বাক্য দেওয়া আছে ইন্টারোগেটিভ, হ্যাভ ইউ টেকেন ইউর ডিনার, হ্যাভ ইউ টেকেন ইউর ডিনার, তুমি কি তোমার ডিনার করেছো। তাহলে এখানে প্যাসিভে কি হবে, তোমার দ্বারা কি তোমার ডিনার করা হয়েছে, অর্থাৎ হ্যাজ ডিনার। দেখেন এইখানে কিন্তু আমার হ্যাভ ছিল, হ্যাভ এর জায়গায় জাস্ট হ্যাজ হ্যাজ বসালাম। কেন বসালাম, কারণ ডিনারের আগে আমার হ্যাজ বসাতেই হবে। এখানে একটি সিঙ্গুলার সাবজেক্ট, তার আগে কিন্তু আমার সিঙ্গুলার ভার্ব বসাতে হবে। তাহলে হ্যাজ ডিনার, আর বিন হচ্ছে আমার এই নিয়মের যে রুল, যে বিন রয়েছে, সাবজেক্ট প্লাস হ্যাজ বিন বা হ্যাভ বিন, তো এখানে বিন বসেছে। আর বিন বসানোর পরেই কিন্তু ভার্বের মূল যে ভার্ব টেক, এর ভি3 টেকেন প্লাস বাই ইউ। এবার দেখেন পাস্ট ইনডেফিনিট টেন্সের গঠন প্রণালী বা পাস্ট ইনডেফিনিট টেন্সের ভয়েস আমরা কিভাবে করব। পাস্ট ইনডেফিনিট টেন্স, আমি বলেছিলাম যে কিছু কিছু ভয়েস চেঞ্জ, অর্থাৎ চারটি টেন্সের ভয়েস কিন্তু আমাদের লাগে না। আর বাদ বাকি যে বিষয়গুলো আছে এগুলো কিন্তু আমাদের খুব ভালো করে খেয়াল করতে হবে। পাস্ট ইনডেফিনিট টেন্স, অ্যাক্টিভে গঠন সাবজেক্ট প্লাস ভি টু প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস ভি টু প্লাস অবজেক্ট। দেখেন, সাবজেক্ট প্লাস ভি টু প্লাস অবজেক্ট। প্যাসিভের গঠন কি হবে, অবজেক্টের সাবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়্যার প্লাস ভি থ্রি প্লাস সাবজেক্টের অবজেক্ট। আমি প্রথমেই বলেছিলাম, যারা কেমন জয়েন করেছেন, এই ক্লাসগুলো কিন্তু একটু অ্যাডভান্স লেভেলের, এবং এই ভয়েস থেকেই কিন্তু আমাদের মোটামুটি একটু কঠিন ধরনের ক্লাস শুরু হবে। কঠিন না, সবই সহজ, কোনো কিছু কঠিন ভাবে নিবেন না। পৃথিবীর যে কোনো কাজ প্রথমবার করতে যাবেন, লোহার মতো শক্ত হবে। 5 বার 10 বার ওই কাজগুলা করার পরে দেখবেন ওগুলা পানির মতো সহজ হয়ে যায়। তো এখানেও কিন্তু ঠিক তদ্রূপ, আমরা বলেছি সাবজেক্ট প্লাস ভি টু প্লাস অবজেক্ট। যেমন আমি যদি একটা বাক্য বলি, হি ড্রিউ আ পিকচার, খুব সহজ করে বুঝাই দিই, দেখেন অ্যাক্টিভের একটা বাক্য আছে, হি ড্রিউ আ পিকচার, সে একটি ছবি এঁকেছিল। প্যাসিভে এটা কি হবে, প্যাসিভে হবে এ পিকচার, এ পিকচার ওয়াজ ড্রন বাই হিম, এ পিকচার ওয়াজ ড্রন বাই হিম। তো এটা কিভাবে আসলো, এ পিকচার, এই জায়গাটা দেখেন আমি সারাক্ষণ বলে আসছি একটি কথা, সেই কথাটা কি, সেই কথাটা হচ্ছে এই যে অবজেক্ট, এইটা প্যাসিভ ভয়েসে এসে সাবজেক্টের জায়গা দখল করে নিয়ে বসে পড়লো। কিভাবে বসে পড়লো, দেখেন এখানে এ পিকচার সাবজেক্ট হয়ে গেল। তারপর আমার কি বলছে, নিয়ম অনুসারে ওয়াজ বা ওয়্যার, তো এ পিকচার যেহেতু সিঙ্গুলার, এরপরে ওয়াজ বসালাম। তারপরে কি করব, এই যে ড্রিউ রয়েছে, এর ভি3 বসালাম ড্রন, তারপরে কি বসাবো, বাই, তারপরে কি বসাবো, এই হি থেকে কিন্তু আবার অবজেক্টিভ ফর্ম আসবে হিম, হি থেকে অবজেক্টিভ ফর্ম আসবে কি, হিম। আমি এই পর্যন্ত আপনাদের যা কিছু বুঝাচ্ছি, যা কিছু পড়াচ্ছি, আপনারা কি মোটামুটি কিছু হলেও বুঝতে পারতেছেন যে ভয়েস চেঞ্জ কেমন হয়। ধন্যবাদ। এই ক্লাসগুলো একটু মনোযোগ দিয়ে করেন, পরবর্তী ক্লাসগুলো অনেক সহজ হয়ে যাবে। হ্যাঁ বলেন বলেন, বলেন বলেন বলেন। আচ্ছা আমি একটু দেখি, 1 মিনিট, এখানে আপনারা প্রেজেন্ট পারফেক্টে একটা কথা বলেছেন যে আহ, ও রহিম হ্যাজ কমপ্লিটেড হিজ হোমওয়ার্ক, তাহলে হোমওয়ার্ক হ্যাজ বিন কমপ্লিটেড বাই হিম। তো এটা হ্যাঁ, এখানে কিন্তু একটু ভুল হয়ে গেছে, সরি। এখানে আমার টোটাল এটা সাবজেক্টের জায়গায় বলবে হিজ হোমওয়ার্ক। এই যে রহিম হ্যাজ কমপ্লিটেড হিজ হোমওয়ার্ক, এই জায়গাটা আপনারা প্রশ্ন করেছেন, এটা আসলে ওই শীট গুলো তৈরি করার সময় একটু বাদ পড়ে যায়। এখানে হিজ হোমওয়ার্ক হ্যাজ বিন কমপ্লিটেড বাই রহিম, এখানে হিজটা অবশ্যই আনতে হবে। আশা করি এবার আপনাদের সবার কাছে ক্লিয়ার হয়েছে। দেখেন রহিম হ্যাজ কমপ্লিটেড হিজ হোমওয়ার্ক, এটা আমি শেষে যখন আনমিউট করে দিতাম তখনও বলতে পারতাম, তাই হোক। তো এখন আমি বলে যাচ্ছি যে রহিম হ্যাজ কমপ্লিটেড হিজ হোমওয়ার্ক, এটা কি হবে, এই জায়গাটা কিন্তু হিজ আসবে, এটা আমি লিখে দেই।
এটা আসবে হিজ, এইচ আই এস, এইচ আই এস। এইবার দেখেন ঠিক আছে, হিজ হোমওয়ার্ক হ্যাজ বিন কমপ্লিটেড বাই রহিম। আর তারপরে কি রয়েছে, হ্যাপি টু, এগুলো তো বুঝতে পেরেছেন। অর্থাৎ টোটাল যেটি অবজেক্ট থাকবে সেই অবজেক্ট ওই পুরাটাই ধরে কিন্তু প্যাসিভ ভয়েসে প্রথমে সাবজেক্ট হিসেবে। কি বলেছি বুঝতে পারছেন? এখানে অবজেক্ট যদি অনেক বড় থাকে, সেই বড় অবজেক্ট একটা সাবজেক্ট রূপে বসে যায়, এছাড়া আর কিছু না। আচ্ছা, তো পরবর্তীতে আমরা চলে আসি, এখানে আমরা বের করবো যে হি ড্রিউ আ পিকচার, এ পিকচার ওয়াজ ড্রন বাই হিম। পরবর্তীতে দেখেন ইম্পর্টেন্স নোট রয়েছে, সময় নির্দেশক ফ্রেজ, যেমন নাও, টুডে, ইয়েস্টারডে, লাস্ট ডে, লাস্ট ইয়ার, টুমরো, ইন 1971, ইন 1952, অ্যাম, এএম, পিএম এটসেট্রা শব্দগুলো প্যাসিভ ভয়েসে অবস্থান পরিবর্তন হয় না। এই বিষয়গুলো আপনারা কি অনেকেই জানেন আবার জানেন না, এই বিষয়টা একটু ভালো করে খেয়াল করেন। এখানে কি বলেছে, বলেছে নাও, টুডে, ইয়েস্টারডে, লাস্ট ডে, লাস্ট ইয়ার, টুমরো, ইন 1971, ইন 1952, এএম, পিএম অর্থাৎ সময়, এটসেট্রা শব্দগুলো প্যাসিভ ভয়েসে অবস্থান পরিবর্তন হয় না। অর্থাৎ এগুলোকে অতিরিক্ত অংশ হিসেবে প্রেপোজিশন বাই এর আগে বসানো যাবে না। এগুলো কিন্তু প্রেপোজিশন বাই এর আগে বসানো যাবে না। যেমন দেখেন, ডিড হি মেট হার ইয়েস্টারডে, এই বাক্যটা একটু খেয়াল করেন। এইগুলো এই যে প্রিপজিশন জাতীয় বা এই যে বিষয়গুলো এখানে শব্দ আমি বলেছি, টুডে, ইয়েস্টারডে, লাস্ট ডে, এই যে ডিড হি মিট হার ইয়েস্টারডে, অর্থাৎ সে কি তার সাথে গতকাল দেখা করেছিল, এটা প্যাসিভে কি হবে, এটা প্যাসিভ হবে ওয়াজ শি মেট বাই হিম ইয়েস্টারডে। এইখানে দেখেন এই যে ইয়েস্টারডে যে শব্দটা, অর্থাৎ এইখানে উপরে আমি যে শব্দগুলো বলেছি, এই শব্দগুলো সবসময় বাই এর পরে, অর্থাৎ শেষে নিয়ে যাবেন। মনে রাখবেন, এইগুলা কোথায় বসাবেন, একেবারে শেষে বসাবেন। যেমন ডিড হি মেট হার ইয়েস্টারডে, সে কি তার সাথে গতকাল দেখা করেছিল, তো এটা প্যাসিভ ভয়েসে কি হবে, ওয়াজ শি মেট বাই হিম ইয়েস্টারডে, ওয়াজ শি মেট বাই হিম ইয়েস্টারডে, অর্থাৎ তার দ্বারা কি গতকাল তার সাথে সাক্ষাৎ করা হয়েছিল। এই যে শব্দগুলো আমি বললাম, এগুলো বাই এর পরে বসাতে হবে। কোথায় বসাতে হবে বলেন, বাই এর পরে। তো এই ইনফরমেশনটা কিন্তু আমরা অবশ্যই একটু মনে রাখবো। কি করব, এগুলো কিন্তু আমরা একটু মুখস্থ করে রাখবো, আমরা একটু মনে রাখবো, প্রয়োজনে একটু লিখে রাখবো। দেখেন, নাও, টুডে, ইয়েস্টারডে, লাস্ট ডে, লাস্ট ইয়ার, টুমরো, ইন 1971, ইন 1952, এএম, পিএম, এগুলা কিন্তু সবসময় অতিরিক্ত অংশ হিসেবে পরিগণিত হয়, এবং এগুলো প্রেপোজিশন বাই এর পরে বসাতে হবে, আগে বসানো যাবে না। আচ্ছা, ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স দেখেন, এই গঠনের এর গঠন প্রণালী কি হবে, সাবজেক্ট প্লাস অজ বা ওয়ার প্লাস ভার্বের পর আইএনজি প্লাস অবজেক্ট। ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভের গঠন প্রণালী আমরা তো সবাই জানি, যেমন আই ওয়াজ ইটিং রাইস, আই ওয়াজ ইটিং রাইস, তো এখানে কি হলো, সাবজেক্ট হচ্ছে আই, তারপরে বসেছে ওয়াজ, তারপর ভার্বের পরে আইএনজি বসেছে, ইটের সঙ্গে আইএনজি ইটিং, আর তারপরে অবজেক্ট বসেছে রাইস। আই ওয়াজ ইটিং রাইস, আই ওয়াজ ইটিং রাইস অর্থাৎ সাবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়ার প্লাস ভার্বের পর আইএনজি প্লাস অবজেক্ট। প্যাসিভ মুডে কি হবে দেখেন, প্যাসিভ মুডে হবে অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম। এটা কি হয় বলেন তো, অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম বসে, অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম প্লাস অজ বা ওয়ার প্লাস বিং বলবে, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যা যা করেছিলেন পাস্ট কন্টিনিউয়াস তাই করবেন। শুধু অ্যাম ইজ এর অ্যাম ইজ আর এর জায়গায় আপনি বসাবেন অজ বা ওয়ার প্লাস ভার্বের পর আইএনজি প্লাস ভিতরে, আর সব জায়গায় সব ঠিক, আর কোনো পরিবর্তন নেই, আর কিন্তু কোনো পরিবর্তন হবে না। জাস্ট এতটুকু মনে রাখলেই কিন্তু আপনাদের হয়ে যাবে। ফার্স্ট পারফেক্ট টেন্স দেখেন, ফার্স্ট পারফেক্ট টেন্সে কি হবে, অ্যাক্টিভের গঠন কি হবে, অ্যাক্টিভের গঠন হবে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি থ্রি প্লাস অবজেক্ট। যেমন আই হ্যাড ইটেন রাইস, ফার্স্ট পারফেক্ট টেন্সে সাবজেক্ট আই হ্যাড ইটেন রাইস, অর্থাৎ আই হচ্ছে সাবজেক্ট, হ্যাড হচ্ছে আমার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব, প্লাস ভি থ্রি বসেছে আই হ্যাড ইটেন, আর অবজেক্ট বসেছে আই হ্যাড ইটেন রাইস, আমি ভাত খেয়েছি। কিন্তু প্যাসিভে গঠন কি হবে, অবজেক্টের সাবজেক্ট বসবে, আর এই যে আমি হ্যাড বসিয়েছি, এখানে কিন্তু আর হ্যাড দেওয়া যাবে না, হ্যাড এর সঙ্গে একটা বিন যোগ করতে হবে। কি যোগ করতে হবে বলেন তো, হ্যাড এর সঙ্গে একটা বিন যোগ করতে হবে, এই জায়গাটা দেখেন, হ্যাড এর সঙ্গে বিন যোগ করতে হবে, প্লাস ভি থ্রি প্লাস সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম হবে, প্লাস সাবজেক্টের
অবজেক্টিভ ফর্ম হবে। কেমন হবে? যেমন একটু আমরা লক্ষ্য করি, অ্যাক্টিভে কি আছে দেখেন, ইউ হ্যাড রিটেন দ্য লেটার, ইউ হ্যাড রিটেন দ্য লেটার, অর্থাৎ তুমি চিঠিটি লিখেছিলে। তো এটা প্যাসিভে কি হয়ে যাবে? প্যাসিভে সবাই একটু হেয়ার ইউ ক্যান সি দ্য লেটার, এখানে গ্যাড না, এখানে হ্যাড হবে, এটা ভুল লিখছে, এই এই এ লেটার হ্যাড বিন রিটেন বাই ইউ, দা লেটার হ্যাড বিন রিটেন বাই ইউ, অর্থাৎ এখানে দা লেটার, এটি হ্যাড বিন হবে। কেন হ্যাড বিন হবে বলেছে? অবজেক্টের সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভি3 প্লাস সাবজেক্টের অবজেক্ট। তো ইউ হ্যাড রিটেন দা লেটার, এটা হবে দা লেটার হ্যাড বিন রিটেন বাই ইউ, দা লেটার হ্যাড বিন রিটেন বাই ইউ। এই টেন্সের ব্যবহার খুবই কম দেখা যায়, এই টেন্সটার ব্যবহার, এই ধরনের ভয়েস চেঞ্জের ব্যবহার কিন্তু খুবই কম দেখা যায়। এবার আমরা চলে আসি ফিউচার ইনডেফিনিট টেন্স। ফিউচার কোন টেন্স বলবো বলেন? ফিউচার ইনডেফিনিট টেন্স। ফিউচার ইনডেফিনিট টেন্সে দেখেন অ্যাক্টিভের গঠন কি হবে, অ্যাক্টিভ এবং প্যাসিভের গঠন ভালো করে সবাই একটু খেয়াল করবেন। ফিউচার ইনডেফিনিট টেন্সটা আমাদের প্রায় কাজে লাগে। যেমন এখানে একটা বাক্য বললাম, উই উইল টেল ইউ দ্য রিয়েল ইনসিডেন্ট। একটু ভালো করে খেয়াল করি, বড় একটা বাক্য এখানে লেখা হয়েছে, এখানে লিখেছি উই উইল টেল ইউ, আমরা তোমাকে বলবো দ্য রিয়েল ইনসিডেন্ট, দ্য রিয়েল ইনসিডেন্ট অর্থাৎ সঠিক ঘটনা। ইনসিডেন্ট মানে কি জানেন? ঘটনা। আর অ্যাক্সিডেন্ট মানে হচ্ছে দুর্ঘটনা। সবাই একটু ভালো করে শব্দ দুটো মনে রাখবেন, ইনসিডেন্ট শব্দের অর্থ হচ্ছে ঘটনা, আর অ্যাক্সিডেন্ট শব্দের অর্থ হচ্ছে দুর্ঘটনা। তো কি বলছে? অবজেক্টের সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস বি বসবে, প্লাস ভি3 বসবে, প্লাস সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বসবে। অর্থাৎ অ্যাক্টিভের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস ভি1 প্লাস অবজেক্ট, আর প্যাসিভের গঠন কি হবে? সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস বি প্লাস ভি3 প্লাস সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। যেমন উই উইল টেল ইউ দ্য রিয়েল ইনসিডেন্ট, এখানে আমরা এটা কিভাবে পরিবর্তন করতে পারি একটু সবাই ভালোভাবে নিবেন। দেখা যাক, এখানে বলছে দ্য রিয়েল ইনসিডেন্ট, এই দেখেন, এই যে একটু আগে আমরা এখানে আপনারা যে ভুলটা ধরছিলেন না, এখানে কিন্তু সেটা আর ভুল না, এটা সংশোধন করা আছে। অর্থাৎ এই দা রিয়েল ইনসিডেন্ট, এই টোটাল এইটুকু কিন্তু আমার অবজেক্ট। তো এইটা সাবজেক্ট হিসাবে বসালাম, দা রিয়েল ইনসিডেন্ট, এটা কিন্তু আমি সাবজেক্ট হিসাবে বসাই দিলাম, দা রিয়েল ইনসিডেন্ট। উইল বি টোল্ড, উইল বি কেন হবে? কারণ এখানে বলেছে যে সাবজেক্ট বসানোর পরে শ্যাল বা উইল প্লাস বি, তো এখানে বি বসিয়েছি। টেল থেকে চলেছে সে টোল্ড, প্লাস বাই বসেছে, টোল্ড ইউ বাই আস, অর্থাৎ এখানে এই যে ইউ রয়েছে দেখেন, উই উইল টেল ইউ দ্য রিয়েল ইনসিডেন্ট, এখানেও কিন্তু ডাবল অবজেক্ট রয়েছে, ইউ ধরেও করা যেত। তো আমরা এখানে কি করেছি, দ্য রিয়েল ইনসিডেন্ট উইল বি টোল্ড ইউ বাই আস। আর ইউ ধরে যদি আমরা করি তাহলে কি হতো, ইউ উইল বি টোল্ড দ্য রিয়েল ইনসিডেন্ট বাই আস, ইউ উইল বি টোল্ড দ্য রিয়েল। আপনারা দেখবেন যে বাক্যে দুইটা অবজেক্ট থাকে, এখানে আপনারা যদি দুইটা অবজেক্টের ভিতরে যে অবজেক্টটি প্রাণীবাচক সেই অবজেক্টটি ধরে আপনারা কিন্তু করতে পারবেন। ডাবল অবজেক্টের ভয়েস, এখানে প্রাণীবাচক অবজেক্টটা আগে আনাই সব থেকে ভালো হবে। বেশিরভাগ গ্রামার বইতে দেখা গেছে যে প্রাণীবাচক অবজেক্টটা আগে ধরেই করাটা বেটার। আমি এই পর্যন্ত যা যা বুঝালাম, আপনাদের কি কোনো জড়তা বা কোনো ত্রুটি আছে কোনো জায়গায় বুঝতে? অনেকের অনেক কোশ্চেন থাকতে পারে, আমাকে আরেকটু সুযোগ দিবেন, আমি আরেকটু পড়িয়ে নিই, তারপরে আপনাদের সঙ্গে কথা বলবো, ঠিক আছে? আর অল্প একটু সময় আপনারা ধৈর্য ধরে বসবেন। হ্যাঁ, একটু পরে কোশ্চেন করেন, আমাকে আরেকটু পড়াতে দেন। দেখেন এখানে কি আছে, এখানে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের আমরা একটু গঠন বা আমরা এই বিষয়টা একটু দেখি। ফিউচার কন্টিনিউয়াস টেন্স আমরা এখানে কিছু কিছু বিষয় কিন্তু ওমিট করে এসেছি, সেই বিষয়গুলো কিন্তু আমরা এখানে পড়াইনি, সেই বিষয়গুলো আমরা এখানে পড়াতে পারবো না। কেননা, কারণ সব পড়াতে গেলে আপনাদের মাথার ভিতরে একটা জ্যাম বেঁধে যাবে। এখানে আমরা কি কি টেন্স বাদ দিয়েছি মনে আছে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স। যদিও আজকে এখানে পাস্ট পারফেক্ট টেন্সটা একটা ধারণা দিয়েছি। তো এই এই ভয়েস চেঞ্জ গুলা কিন্তু, আমাদের যে ভয়েস চেঞ্জ এগুলার করা যায় না তা না, এগুলা ভয়েস চেঞ্জ করা যায়, কিন্তু আমাদের ডে টু ডে লাইফে, প্র্যাকটিক্যাল লাইফে এগুলার ভয়েস চেঞ্জ আমরা বেশি একটা করি না, এগুলো আমরা মুখে আমাদের বলার প্রয়োজন পড়ে না। এই জন্য কিন্তু এই ভয়েস চেঞ্জ গুলো আমাদেরকে ওমিট করে যেতে হয়। যেমন আই হ্যাভ বিন ইটিং রাইস ফর অ্যান আওয়ার, আমি 1 ঘন্টা ধরে ভাত খাচ্ছি। এখন এইটার ভয়েস চেঞ্জ আমাদের বেশি একটা লাগে না, সারা দিনের ভিতরেও কিন্তু এটা আমাদের একবারও না হলে আমাদের চলে যায়।
এই জন্য ওই টেন্স গুলার ভয়েস আমরা এখানে ওমিট করে চলে আসছি। তো ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ভয়েস আমরা কিভাবে শিখবো দেখেন। অ্যাক্টিভে গঠন সাবজেক্ট প্লাস শ্যাল বি বা উইল বি প্লাস ভার্বের পর আইএনজি প্লাস অবজেক্ট। এটা কি বলছে? সাবজেক্ট প্লাস শ্যাল বি বা উইল বি প্লাস ভার্বের পর আইএনজি প্লাস অবজেক্ট। প্যাসিভ দেখেন অবজেক্টের সাবজেক্ট প্লাস শ্যাল বি বা উইল বি প্লাস বিং প্লাস ভি থ্রি প্লাস সাবজেক্টের অবজেক্ট। অ্যাক্টিভে কি আছে? উই উইল বি ডিসকাসিং দ্য ম্যাটার। উই উইল বি ডিসকাসিং দ্য ম্যাটার, অর্থাৎ আমরা বিষয়টি আলোচনা করতে থাকবো। এখানে কি হবে? এই দা ম্যাটার এইটা হচ্ছে এখানে অবজেক্ট আছে, তো এইটা আমার সাবজেক্ট হয়ে যাবে। এই যে এখানে কিন্তু সেই বিষয়টা সাবজেক্ট হয়ে গেল। এটা কি হয়ে গেল? সাবজেক্ট হয়ে গেল। দা ম্যাটার উইল বি বিং ডিসকাসড বাই আস। মনে রাখবেন টেন্সের ভয়েসে সর্বদা মূল ভার্বের কিন্তু ভি3 হবে। কি হবে বলেন তো? ভি3 হবে। দা ম্যাটার উইল বি বিং ডিসকাসড বাই আস। অর্থাৎ এখানে প্যাসিভে কি হবে? অবজেক্টের সাবজেক্ট, এই সেই অবজেক্ট দা ম্যাটার, এটা সাবজেক্ট হয়ে গেল। তারপরে শ্যাল বি, দেখেন এই জায়গাটুকু দেখেন শ্যাল বি বা উইল বি, এই যে তো এখানে উইল বি বসিয়েছি, তারপরে বিং বসবে। কেন বিং বসবে? মনে রাখবেন কন্টিনিউয়াস টেন্সে সবসময় একটি বিং আসবে। কি আসবে বলেন তো? বিং, BEING। এটা কিন্তু বিন না, BEEN। এই বিষয়গুলো আমাদের মনে হয় স্যার ক্লাস নিয়েছিল, আমি আপনাদের একটু ক্লাস নিয়েছিলাম কোথায় বিন বসে এবং কোথায় বিং বসে। BEING বিং এবং বিন কোন জায়গা থেকে এসেছে? এটার ডেরিভেশন অফ ওয়ার্ডস হচ্ছে বি থেকে এসেছে। তাহলে কি হবে? দ্য ম্যাটার উইল বি বিং ডিসকাসড বাই আস। অর্থাৎ উই উইল বি ডিসকাসিং দ্য ম্যাটার, এটা হবে দ্য ম্যাটার উইল বি বিং ডিসকাসড বাই আস। অর্থাৎ আমাদের দ্বারা বিষয়টি আলোচনা হতে থাকবে। আমাদের দ্বারা বিষয়টি আলোচনা হতে থাকবে বা চলতে থাকবে। তো এই যে এই পর্যন্ত টেন্স সম্পর্কে আজকে আমি আপনাদের যা কিছু পড়ালাম, এখানে কি মোটামুটি আপনারা বুঝতে পারছেন? যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে একটু রেইজ হ্যান্ডটা প্রেস করেন, আমি কোয়েশ্চেন গুলো একটু নেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, অবশ্যই আরো আছে। আমি কি বলছিলাম, এটা তো প্রাইমারি লেভেলের, আপনাদের একেবারে প্রাথমিক পর্যায়ের, শুধু জাস্ট একটা ধারণা দিলাম। এরপরে আপনাদের টেন্সের আরো বিস্তারিত ক্লাস নিব। তো এই পর্যন্ত আমি যা যা পড়ালাম আজকে, মোটামুটি কি সবাই বুঝতে পারছেন? কারো কোনো কোয়েশ্চেন থাকলে একটু কাইন্ডলি কোয়েশ্চেন গুলা করবেন। না, বয়েরটা মানে কোনটা? যেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ওইটা বলছি। আরো দুই একজন বলেন, কারো কোনো কোয়েশ্চেন। বাই এর ব্যবহার, হ্যাঁ এইটা দেখেন। একজন একটা ভালো কোয়েশ্চেন করে ফেলেছেন যে বাই এর ব্যবহারটা, এটা একটু দেখাই। কোনো একটা ইসের ভিতরে এখানে একটা দেখাইছিলাম যে, এটা কোথায় ছিল মনে আছে আপনাদের? একেবারে প্রথমের দিকে ছিল মনে হয়। তো এটা আমি আপনাদের ইসের ভিতরে দেখিয়েছিলাম মনে হয়, যে কোথায় বাই ছাড়াও আমরা কি কি বসাতে পারি, তাই না? যেমন সেই শব্দগুলো, এখানে কিছু শব্দ আছে যে শব্দগুলো আমাদের মুখস্থ করতে হবে। সব জায়গায় যে বাই বসবে তেমন না। যেমন আই নো হিম, আই নো হিম, এটা তো এখানে খুঁজেই পাচ্ছি না। আই নো হিম, আমি তাকে চিনি। এটা হি ইজ নোন বাই মি, হি ইজ নোন বাই মি এটা বলা যাবে না। এটা বলতে হবে হি ইজ নোন টু মি। এটা আমরা কি বলবো বলেন? হি ইজ নোন টু মি, সে আমার কাছে পরিচিত। প্যানিকড এর পরে উইথ বসে, সিজড এর পরে উইথ বসে, এই শব্দগুলা এর পরবর্তী যে শীটটা আছে সেটা আপনাকে আমরা একটু দেখাবো। এখানে শুধু প্রাইমারি লেভেলের ধারণাগুলো দেওয়া হয়েছে, যে মূলত ভয়েস চেঞ্জটা কেমন, ভয়েস চেঞ্জ আমরা কিভাবে করব, এবং এই ভয়েস চেঞ্জের মাধ্যমে কিভাবে আমরা আমাদের কথাগুলা বলতে পারি। যেমন সে বাজারে, আমি ভাত খাই, ভাত আমার দ্বারা খাওয়া হয়। তারপরে একটি লিখেছি যে আহ কি লিখেছি? উই উইল টেল ইউ দ্য রিয়েল ইনসিডেন্ট, আমরা তোমাকে সত্য ঘটনাটা বলবো। তাহলে এখানে কি হবে? প্যাসিভে হবে দ্য রিয়েল ইনসিডেন্ট উইল বি টোল্ড ইউ বাই আস, আমাদের দ্বারা সত্য ঘটনাটি তোমাকে বলা হতে থাকবে। অর্থাৎ এখানে একটা জায়গায় কর্তা প্রধান থাকবে, আর প্যাসিভ ভয়েসে গিয়ে কর্তা একটু দূরে সরে যাবে।
অর্থাৎ একটি হচ্ছে কর্তা প্রধান, যেটাকে কর্তৃকারক বলে, আর প্যাসিভ ভয়েসে যে কর্মটা প্রথমে চলে আসে এটাকে বলা হয় কর্মপ্রধান বাক্য। এটাকে কি বলা হয় বলেন তো? কর্মপ্রধান। এটাকে কি বলা হয়? কর্মপ্রধান। তো এই জায়গাটা আমরা যদি বুঝতে পারি, তাহলে আমাদের ভয়েস চেঞ্জ সম্পর্কে মোটামুটি ক্লিয়ার ধারণা চলে আসবে। তো আমি আপনাদেরকে বলেছিলাম যে ভয়েস চেঞ্জ সম্পর্কে আরো অনেক বেশি ধারণা দিব। তো ভয়েস চেঞ্জের সেই শীটটা এখনো স্যার এখানে আমরা প্রোভাইড করিনি। আমরা ভয়েস চেঞ্জের উপরে ক্লাসটা আপনাদের কালকে আবারও নিব। ভয়েস চেঞ্জ থাকবে। এবং আমি আরেকটা বিষয় একদিন একটু কি যেন omit করে এসেছিলাম, সেই বিষয়টা আপনাদের আমি কালকে অবশ্যই সেই ক্লাসটা দিয়ে দিই। আজকে আমরা এখন একটু পজিটিভ ভার্ব নিয়ে কথা বলবো। পজিটিভ ভার্ব, পজিটিভ ভার্ব কেমন হয় আপনারা সবাই মোটামুটি বিষয়টা জানেন বা বুঝেন। পজিটিভ ভার্বের অর্থ হচ্ছে প্রযোজক ক্রিয়া। এটাকে কি বলা হয় বলেন তো? প্রযোজক ক্রিয়া। অর্থাৎ নিজে না কাজ না করে কর্তা যখন নিজের কাজ অন্যকে দিয়ে করায়, তখন তাকে পজিটিভ ভার্ব বলে। তখন তাকে কি বলে? পজিটিভ ভার্ব। অর্থাৎ এর বাংলাটা হচ্ছে প্রযোজক ক্রিয়া। দেখবেন বিভিন্ন মুভিতে ছবির প্রযোজনা করে না, অর্থাৎ পরিচালক, পরিচালক কিন্তু নিজে ওই মুভিতে কখনো নায়ক বা নায়িকার ভূমিকায় ওখানে অভিনয় করে না। ওখানে অভিনয় কে করে? ওখানে নায়ক বা নায়িকা বা প্রত্যেকটা প্লেয়ারের জন্য আলাদা আলাদা কিন্তু রোল থাকে। প্রত্যেকটা রোলের জন্য আলাদা অভিনেতা বা অভিনেত্রী থাকে। প্রযোজক কি করে? পরিচালনা করে। আমি আপনাদের যদি একটা বাক্য বলি, মা শিশুকে চাঁদ দেখায়। কি বললাম বলেন তো? মা শিশুকে চাঁদ দেখায়। আচ্ছা, এখানে কিন্তু মা নিজে দেখছে না, মা তার শিশুকে কোলে নিয়ে বলছে, বাবা ওই দেখো আকাশে চাঁদ উঠেছে। মা শিশুকে খাওয়ায়, মা কিন্তু নিজে খায় না। মা কি করে না? নিজে খায় না। তো যেখানে নিজে না খায়, সেই জায়গাটা আমরা কি করব? পজিটিভ বা প্রযোজক ভার্ব হিসেবে, প্রযোজক ক্রিয়া হিসেবে আমরা ওইটাকে আইডেন্টিফাই করব। মা শিশুকে, মা তার শিশুকে খাওয়ায়, মা নিজে খায় না। ইট শব্দের অর্থ খাওয়া, আর ফিড মানে হচ্ছে খাওয়ানো। কি বলেছি বলেন? ইট মানে খাওয়া, আর ফিড মানে কাউকে খাইয়ে দেওয়া। তো এই জায়গাটা আমরা এই পজিটিভ ভার্ব বা প্রযোজক ক্রিয়া নিয়ে আমাদের আর যতটুকু টাইম আছে হাতে আমরা একটু কথা বলবো। একবার এক শিক্ষার্থী পরীক্ষায় আমি তোমাকে খাওয়াই এর ইংরেজি অনুবাদ করেছিল আই ইট ইউ। আমি তোমাকে খাওয়াই, এই জায়গাটা একটু দেখেন। আমি তোমাকে খাওয়াই এমন একটি ট্রান্সলেশন এসেছিল। তো ওই শিক্ষার্থী লিখেছিল আই, কি লিখেছিল? এই জায়গায় দেখেন, এখানে লেখা ছিল আই, এটা লেখা ছিল আই ইট ইউ, যার অর্থ আমি তোমাকে খাই। আমি তোমাকে খাই, আই ইট ইউ। কিন্তু এখানে বাংলা বাক্য কি আছে? আমি তোমাকে খাওয়াই। অর্থাৎ আগের বাক্যে দেখা যাচ্ছে খাওয়ার কাজটা সাবজেক্ট করে না, অবজেক্ট করে। খাওয়ার কাজটা কে করে না? সাবজেক্ট না করে অবজেক্ট করে। তাই এক্ষেত্রে ইট দিলে সাবজেক্টের কাজ হয়। যেমন আই ইট ইউ, অর্থাৎ এই খাওয়া কাজটা সাবজেক্ট করে। ওই শিক্ষার্থী ভার্ব নিয়ে ভুল করার একটাই কারণ, পজিটিভ ভার্ব চিনতে পারে নাই। কি করতে পারে নাই? পজিটিভ ভার্ব চিনতে পারে নাই। যে ভার্বের মাধ্যমে সাবজেক্ট অবজেক্ট কে দিয়ে, এই জায়গাটা ভালোভাবে ধরবেন, এখানে একটা কমা দেওয়া আছে দেখেন, সাবজেক্ট অবজেক্ট কে দিয়ে কাজ করিয়ে নেয়, সেটাই হচ্ছে পজিটিভ ভার্ব। একে বাংলায় বলে প্রযোজক ক্রিয়া। বাংলা ব্যাকরণের জন্য এই ক্রিয়া জানা জরুরি। বাংলা ব্যাকরণের জন্য এই ক্রিয়া জানা জরুরি। কোয়াজেটিভ ভার্ব দুই প্রকার, একটি হচ্ছে কোয়াজেটিভ ইন রিয়েল মুড, আর একটি হচ্ছে কোয়াজেটিভ ইন ইনস্ট্যান্ট মুড। তো আগে কোয়াজেটিভ ভার্বে প্রবেশ করার আগে আপনারা কি এইটুকু বুঝতে পারছেন এখানে কয়েকটা লাইনের ভিতরে কি কি বলেছে? এইটা কিন্তু আপনারা একটু পড়ে ফেলবেন, এটা একটু মনে রাখবেন। যে একবার এক শিক্ষার্থী পরীক্ষায় আমি তোমাকে খাওয়াই এর ইংরেজি অনুবাদ করেছিল আই হিট ইউ। অর্থাৎ এখানে খাওয়া কাজটা সরাসরি সাবজেক্ট নিজে করছে, এর বাংলা দাঁড়ালো আমি তোমাকে খাই। আগের বাক্যে দেখা যাচ্ছে খাওয়ার কাজটা সাবজেক্ট করে না, করে অবজেক্ট। তাই এক্ষেত্রে ইট দিলে সাবজেক্টের কাজ করা হয়। ওই শিক্ষার্থী ভার্ব নিয়ে ভুল করার কারণ হচ্ছে সে কোয়াজেটিভ ভার্ব চিনতে পারে নাই। পজিটিভ ভার্বের বাংলা হচ্ছে প্রযোজক ক্রিয়া। যে ভার্বের মাধ্যমে সাবজেক্ট অবজেক্টকে দিয়ে কাজ করিয়ে নেয়, সেটাই হচ্ছে পজিটিভ ভার্ব। একে বাংলায় প্রযোজক ক্রিয়া বলে। বাংলা ব্যাকরণের জন্য এই ক্রিয়া জানা জরুরি। বাংলা ব্যাকরণ শিখতে গেলে এই ক্রিয়াটা আমাদের জানতে হবে। পজিটিভ ভার্ব হচ্ছে দুই প্রকার, পজিটিভ ভার্ব ইন রিয়েল মুড এন্ড পজিটিভ ভার্ব ইন অ্যাসিস্ট্যান্ট মুড। যেখানে পজিটিভ ভার্ব থাকে না,
সেখানে আমরা কিভাবে করব। আর কিছু কিছু ভার্ব আছে সরাসরি তাদের পজিটিভ ভার্ব থাকে, যেমন ইট। ইট মানে হচ্ছে খাওয়া। ইট মানে কি হবে বলেন তো? খাওয়া। আর যদি আমি বলি ইট খাওয়া, তাহলে খাওয়ান ইংরেজি কি হবে? খাওয়ান ইংরেজি তখন হবে হচ্ছে ফিড। ফিড শব্দের অর্থ হচ্ছে খাওয়ানো, ফেড যেটাকে বলি। আবার ফিড মানে সে মাছের ফিড না কিন্তু। তো এখানে ই থেকে এসেছে ফিড। সি মানে হচ্ছে দেখা। আর দেখানো ইংরেজি কি হবে? শো। দেখানো ইংরেজি কি হবে বলেন তো? শো। তো কিছু কিছু জায়গায় পজিটিভ ইন রিয়েল মুড থাকে, আর কিছু কিছু জায়গায় পজিটিভ ইন অ্যাসিস্ট্যান্ট মুড থাকে। অর্থাৎ কিছু ভার্বের পজিটিভ ফর্ম আছে, যেমন লার্ন মানে হচ্ছে শেখা। এই ভার্বের পজিটিভ ফর্ম হচ্ছে টিস। টিস মানে হচ্ছে শেখানো। অর্থাৎ আই লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখাই। আর পরবর্তীতে একটি রয়েছে আই টিচ ইংলিশ, আমি ইংরেজি শিখাই। আবার পৃথিবীতে শত শত ভার্ব আছে যার কোনো পজিটিভ ফর্ম নেই। যার কোনো কি নেই বলেন তো? পজিটিভ ফর্ম নেই। সেই সব ভার্ব গুলাকে ব্যবহারের জন্য আমরা অ্যাসিস্ট্যান্ট কিছু ভার্বের সাহায্য নিয়ে থাকি, যেগুলো হচ্ছে মেক, গেট, হ্যাভ, লেট, হেল্প। আপনারা মনে রাখবেন এই শব্দগুলো। কি কি বলেছি? এই শব্দগুলোর ভিতরে আমরা বলেছি মেক, গেট, হ্যাভ, লেট, হেল্প। অর্থাৎ এইগুলাকে কিন্তু আমরা সবসময় ডিরেক্ট কোয়াজিটিভ যেখানে না থাকে, অর্থাৎ এখানে আমরা যেখানে হেল্প নিয়ে করতে পারি, এই যে কোয়াজিটিভ ইন অ্যাসিস্ট্যান্ট মুড, এই শব্দগুলো কিন্তু প্রত্যেকটা ভার্বকে কোয়াজিটিভ করে দিতে পারে। যেমন আমি তাকে দিয়ে অঙ্কটি করাই, এখানে অনেকে লিখে ফেলে যে আই ডু দা ওয়ার্ক হিম, কিন্তু এটা ভুল। আমি তাকে দিয়ে অঙ্ক, আই ডু দা ওয়ার্ক করতো, আমি অঙ্কটি করি। আই ডু দা সাম। কিন্তু যখন বলবো আমি তাকে দিয়ে অঙ্কটি করাই, আমাদের মাঝে মাঝে এই ধরনের বাংলা বাক্য সামনে আসে না? আমি তাকে দিয়ে আমার কাজটি করিয়ে নিলাম, আমি তাকে দিয়ে আমার জামা কাপড় পরিষ্কার করিয়ে নিলাম। এই ধরনের বাক্য আমরা কিভাবে বলবো? এই ধরনের বাক্যগুলো আমরা পজিটিভ ভার্বের সাহায্যে করব। এবং এই পজিটিভ ভার্বটি হচ্ছে যেখানে ডিরেক্ট না থাকবে, সেখানে মেক, গেট, হ্যাভ, লেট, হেল্প, এগুলা ব্যবহার করে আমরা এই পজিটিভ ভার্ব গুলো সম্পাদন করতে পারি। তো এই পজিটিভ ভার্ব সম্পর্কে আপনাদের মোটামুটি একটা প্রাথমিক ধারণা দিলাম। পজিটিভ ভার্বটা কেমন, এটা কি বোঝা গেছে? আচ্ছা, পজিটিভ ভার্ব দেখেন আপনাদের মনে আজকে অনেকেরই কোশ্চেন এসে গেছে অলরেডি যে স্যার তাহলে ভয়েস চেঞ্জের বাকি অংশ কি করবেন। কিন্তু হ্যাঁ হ্যাঁ, কয়েকটা উদাহরণ দিব। গেট দেখেন, এই একটার কয়েকটা উদাহরণ দিই। এর কয়েকটা উদাহরণ দিই, যেমন এখানে এই একটা যে এই উদাহরণটা আপনাদের বোঝাই। এই যে এই উদাহরণটা একটু দেখেন। এখানে কি বলছে? এখানে বলছে আন্ডারস্ট্যান্ড মানে বোঝা, অর্থাৎ বুঝতে পারা, আন্ডারস্ট্যান্ড। তো অন্যকে বোঝানো, এই জায়গাটা কি হবে? মেক আন্ডারস্ট্যান্ড। অন্যকে বোঝানোর জন্য কি হবে? মেক আন্ডারস্ট্যান্ড। অর্থাৎ আই মেক ইউ আন্ডারস্ট্যান্ড অ্যাবাউট দিস ম্যাটার। আই মেক ইউ আন্ডারস্ট্যান্ড অ্যাবাউট দিস ম্যাটার। আমি তোমাকে এই বিষয়টি বোঝাবো। আমি তোমাকে এই বিষয়টি বোঝাবো। আই মেক ইউ আন্ডারস্ট্যান্ড অ্যাবাউট দিস ম্যাটার। অর্থাৎ এখানে আন্ডারস্ট্যান্ড যদি বলা হয়, আই আন্ডারস্ট্যান্ড অ্যাবাউট দিস ম্যাটার, আই আন্ডারস্ট্যান্ড। দেখেন এই জায়গাটা আমি একটু বুঝাই, সব কেবল কে জানি প্রশ্ন করেছেন, একটু ভালো করে খেয়াল করেন। এখানে এইভাবে লিখলাম আই, এখান থেকে সাবজেক্টটা নিলাম, সাবজেক্টটা নিয়ে কি করলাম? আই আন্ডারস্ট্যান্ড অ্যাবাউট দিস ম্যাটার। এর বাংলা অর্থ কি দাঁড়ায় জানেন? আমি এই বিষয়টা বুঝি। কিন্তু আমি এই বিষয়টা তোমাকে বোঝাবো, তখন কি হবে? তখন হয়ে যাবে আই মেক ইউ আন্ডারস্ট্যান্ড দিস ম্যাটার। আমি তোমাকে এই বিষয়টা বোঝাবো। এখানে আপনাদের একটি খুবই ইম্পর্টেন্ট কথা আমি বলে রাখি। সেই ইম্পর্টেন্ট কথাটা কি? বাক্যটা সবাই যারা যারা লাইনে আছেন, ক্লাস করছেন, একটু দেখেন। খুব দারুণ একটা কথা। কথাটা হচ্ছে, ওয়েট এ বিট, এখানে কথাটি হচ্ছে কি, খুব ইম্পর্টেন্ট জিনিস। আই মেক ইউ আন্ডারস্ট্যান্ড অ্যাবাউট দিস ম্যাটার। আমি তোমাকে এই বিষয়টি বোঝাবো। আচ্ছা এখানে দেখেন তো, আমি ফিউচার টেন্সে বাংলা বাক্যের শেষে বে বি ব থাকে, কি থাকে বলেন? বে বি ব। তো এখানে তো ব এখানে বে রয়েছে। তো এইটা ফিউচার ইনডেফিনিট টেন্সের সাবজেক্টে শ্যাল উইল হওয়ার কথা না? তো এই ইংরেজি বাক্যে কোথাও কি কোনো শ্যাল উইল আছে? এই যে বাক্যটা আমি ইংলিশে ট্রান্সলেট করলাম, আই মেক ইউ আন্ডারস্ট্যান্ড অ্যাবাউট দিস ম্যাটার, এখানে কোথাও কিন্তু কোনো শ্যাল উইল নেই। এখানে কোথাও কিন্তু কোনো শ্যাল উইল নেই। তো এই বাক্যটা কিভাবে, এই যে বোঝাবো, কিভাবে এটা ফিউচার টেন্স হয়ে গেল? কারণ এখানে পজিটিভ ভার্বের ভিতরে যখনই আমি মেক ইউ নিয়ে আসলাম, মেক নিয়ে আসলাম, তখন কিন্তু এটা
অটোমেটিকলি ফিউচার টেন্সে চলে গেল, বাংলা ভাবটা এরকম হয়ে গেল, আমি তোমাকে খাওয়াবো, আমি তোমাকে দেখাবো, আমি তোমাকে পড়াবো। এই মেক ব্যবহার করার কারণে পজিটিভ টেন্সে, সরি পজিটিভ ভার্বে টেন্সটি ফিউচার টেন্স হয়ে গেল। এমনি করে করে আরো ইম্পর্টেন্ট বিষয় আপনারা এই লেসনের শেষের দিকে বা ভিতরে মাঝের দিকে আপনারা পাবেন। পজিটিভ ভার্ব সম্পর্কে আপনাদের আরো বিস্তারিত ধারণা দেওয়া হবে। পজিটিভ ভার্বটা কি? হ্যাঁ বলেন বলেন। এটা তো ফিউচার ইনডেফিনিটই আছে, এটা তো পাস্টে লিখলে মেকের জায়গায় আপনি মেড করে দিবেন যে আমি তোমাকে বিষয়টি বুঝিয়েছিলাম। বুঝতে পারছেন, এখানে মেকের জায়গায় শুধু মেড দিবেন, আমি তোমাকে বিষয়টি বুঝিয়েছিলাম, আই মেড ইউ আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাটার, দিস ম্যাটার। না, আই উইল হবে না, এখানে কি বলেছে, আমার নিয়মের ভিতরে বলেছে, দেখেন এই যে আন্ডারস্ট্যান্ড নামক যে ভার্বটা, প্লিজ কেউ কথা বলেন না, আন্ডারস্ট্যান্ড যে ভার্বটা, এটা কিন্তু সরাসরি এর কোনো পজিটিভ করা যায় না। যেমন লার্ন থেকে টিচ আনা যায়, ইট থেকে ফিড আনা যায়, তারপরে সি থেকে শো আনা যায়। আর যেগুলো আনা যায় না, সেখানে এখান থেকে একটা নিতেই হবে, মেক, গেট, হ্যাভ, লেট, হেল্প। আপনি যদি এরকম করতে চাচ্ছেন যে আই উইল আন্ডারস্ট্যান্ড অ্যাবাউট দিস ম্যাটার, আই উইল ইউ, এটা কখনো হয় না। আই উইল ইউ আন্ডারস্ট্যান্ড অ্যাবাউট দ্য ম্যাটার, এটা হবে না, এখানে মেক আনতেই হবে। আই মেক ইউ আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাটার, অর্থাৎ আমি তোমাকে বিষয়টা বোঝাবো। তো আপনারা এই পজিটিভ ভার্বটা শোনেন, পজিটিভ ভার্বটা যতটুকু আমি পড়ালাম এইটুকু একটু পড়বেন, বাসায় একটু দেখবেন। তো পরবর্তী দিনে পজিটিভ ভার্বের আরো কিছু বোঝাবো, বলেন কি বলছেন? না না না, ভয়েসের ক্লাস শেষ না, এত তাড়াতাড়ি শেষ করবো কেন? ভয়েস আপনাদের এখানে অনেকেই আছেন, অনেক ভালো ভালো জায়গায় পরীক্ষা দিতে যাচ্ছেন, আইএলটিএস এর ইয়ে আছেন, তাই ভয়েসের ক্লাসটা আমি করাবো, কিন্তু আজকে সেই শীটটা আমি এখনো হাতে পাইনি। আপনাদের কালকে বলেছিলাম না যে আমি একটা ডিটেলস আপনাদের ক্লাস নিব, তো আজকে তো স্যারের যে শীটটা শুধুমাত্র এখানে আছে সেই শীট থেকে আমি ক্লাসটা নিলাম। এমনি ভয়েসের আরো একটা ডিটেলস শীট আমি কালকে ক্লাস নিব, এবং সেই শীটটার আপনার পিডিএফ পাবেন, সমস্যা নেই। আজকের পিডিএফ তো এটা বই থেকে আমি রেগুলার যা করাই তাই করালাম, কিন্তু গত আগামী দিন যে ক্লাসটা নিব, আজকের পিডিএফ, আচ্ছা দেখি, আমি এটা ক্লাস শেষ করার পরে আমি দেখি। আর এই যারা পিডিএফ নিচ্ছেন না, আপনারা শোনেন, এরকম এই মানে হঠাৎ করে যে কোনো এক জায়গা থেকে একটা পিডিএফ নিয়ে আপনারা ই করতে পারবেন না, তবে এটা আপনি পেয়ে যাবেন, আমি আজকে পিডিএফটা দেওয়ার চেষ্টা করবো। আর যারা পিডিএফ আছেন আপনারা বইটা নিবেন, এটা টোটাল স্যারের বই থেকে পিডিএফ করে করেই আমরা কিন্তু পড়াচ্ছি। স্পিক ইংলিশ উইথ সোনামুখ, এই বইটা আজকেও দেখলাম 5-6 জন আমার কাছে অর্ডার করেছেন ইন্ডিয়া থেকে, যারা বলেছেন। হ্যাঁ হ্যাঁ, দেশের বাইরের জন্য, দেশের বাইরে যারা আছেন তাদেরকে তো কিভাবে পাঠাবো, আসলে ফরেন কান্ট্রিতে তো যাওয়া, পাঠানো সম্ভব হচ্ছে না, এখানে পোস্ট অফিস বা কোনো কুরিয়ার তারা নিতে চাচ্ছে না। এখন কি করা যায় আপনারা নিজেরাই বলেন, আপনারা আমাদেরকে একটা সলিউশন দেন।